সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিইও ডাবল একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি ক্লাস নিয়ে এসেছি, যেখানে কিন্তু তোমাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকতে চলেছে। সেই টপিকগুলো হলো পরবর্তী বৈদিক যুগ, ষোড়শ মহাজনপদ, মগধ সাম্রাজ্যের উত্থান, বিম্বিসার, অজাতশত্রু এবং উদয়ন। তো আশা রাখবো তোমাদের আজকের এই প্রশ্নগুলো খুবই ভালো লাগবে, এবং এই প্রশ্নগুলো বিশেষ করে কিন্তু টার্গেট ডাব্লিউবি 2026 অ্যান্ড তোমাদের পিএসসি, এসএসসিজিডি, গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ক্যাপেবল। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে প্রথমেই বলবো কিন্তু ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবে। এছাড়াও তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। তো শুরু করবো তোমাদের আজকের এই ক্লাসের প্রথম প্রশ্ন দিয়ে। তো আজকের ক্লাসে তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন বেদে গোত্র শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছে? অর্থাৎ কোন বেদে গোত্র শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছে, যা বর্তমান অর্থে বংশ বা গোষ্ঠী নামে পরিচিত? অর্থাৎ যা বর্তমান অর্থে বংশ বা গোষ্ঠী নামে পরিচিত। তো কোন বেদে গোত্র শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছে? অপশন এ ঋগ্বেদ, অপশন বি শ্যামবেদ, অপশন সি যজুর্বেদ, অপশন ডি অথর্ববেদ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমাদের কিন্তু বর্তমানে ডাব্লিউবি বলো, যে কোনো এক্সাম বলো, এসএসসি বলো, রেলওয়ে বলো, প্রত্যেকটা এক্সামে কিন্তু প্রশ্ন এখন তোমাদের ডিপি আসবে। তো সেক্ষেত্রে এভাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুঁটিনাটি করে বের করে পড়তে হবে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অথর্ববেদ। অর্থাৎ অথর্ববেদে গোত্র শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছে, যা কিন্তু বর্তমানে বংশ বা গোষ্ঠী নামে পরিচিত। অর্থাৎ আগে গোত্র শব্দটি ব্যবহৃত কেন হতো সেটা তোমাদের বলি। দেখো, ঋগ্বৈদিক যুগে গোত্র বলতে গবাদি পশু রাখার স্থানকে বোঝানো হতো, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এটি একটি পূর্বপুরুষ থেকে আগত বংশধরদের বোঝানো বা বোঝাতে শুরু করে। অর্থাৎ বৈদিক যুগে বা তোমাদের ঋগ বৈদিক যুগে কিন্তু এই যে তোমাদের গোত্র শব্দটিকে গবাদি পশু রাখার স্থানকে বোঝানো হতো, কিন্তু পরবর্তী বৈদিক যুগে ধরো এটা বংশ বা গোষ্ঠী নামে কিন্তু পরিচিতি লাভ করে। তো বুঝতে পারলে আশা করি তোমাদের কিন্তু বর্তমানে এভাবেই পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা আরামসে যে কোনো প্রশ্ন ক্লিয়ার করতে পারবে। তো পরবর্তী প্রশ্ন, বৈদিক সাহিত্যের কোন গ্রন্থে কৃষিকাজের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে? অর্থাৎ বৈদিক সাহিত্যে কোন গ্রন্থে কৃষিকাজের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে? অপশন এ ঐতরে ব্রাহ্মণ, অপশন ডি শতপথ ব্রাহ্মণ, অপশন ডি অপশন সি গোপদ ব্রাহ্মণ, অপশন ডি পঞ্চবৃক্ষ ব্রাহ্মণ। তো বৈদিক সাহিত্যে কোন গ্রন্থে কৃষিকাজের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি শতপথ ব্রাহ্মণ। অর্থাৎ বৈদিক সাহিত্যে শতপথ ব্রাহ্মণ গ্রন্থে কৃষিকাজের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। কোথায় কৃষিকাজের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে? সেটা হচ্ছে শতপথ ব্রাহ্মণ গ্রন্থে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের সর্বশ্রেষ্ঠ দেবতার স্থান কে দখল করেছিলেন? অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে সর্বশ্রেষ্ঠ দেবতার স্থান কে দখল করেছিলেন? অপশন এ ইন্দ্র, অপশন বি বরুণ, অপশন সি প্রজাপতি, অপশন ডি অগ্নি। এটা কিন্তু তোমাদের পরবর্তী বৈদিক যুগ বলছি আমি। তো পরবর্তী বৈদিক যুগে সর্বশ্রেষ্ঠ দেবতার স্থান পেয়েছে অপশন সি প্রজাপতি, এবং বৈদিক যুগে ছিল ইন্দ্র, বরুণ এবং তোমাদের অগ্নি কিন্তু ছিল ঋগ বৈদিক যুগে সর্বশ্রেষ্ঠ দেবতা, কিন্তু পরবর্তী বৈদিক যুগে সেই জায়গাটি দখল করে নিয়েছিল প্রজাপতি। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো। তারপরে এক্সট্রা পয়েন্ট তোমাদের আছে যে ঋগ বৈদিক যুগে ইন্দ্র, অগ্নি প্রধান গুরুত্ব ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগের সৃষ্টিকর্তা প্রজাপতি বা ব্রহ্মা সর্বশ্রেষ্ঠ দেবতার কিন্তু স্থান পায়। আর এক্সট্রা পয়েন্টগুলো অবশ্যই তোমরা কিন্তু খাতার মধ্যে লিখে রাখবে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের ভাগদুক নামক রাজকর্মচারীর প্রধান কাজ কী ছিল? পরবর্তী বৈদিক যুগে ভাগদুক নামে রাজকর্মচারীর প্রধান কাজ কী ছিল? অপশন এ সেনাপতি, অপশন বি কর বা রাজস্ব আদায়কারী, অপশন সি প্রধান পুরোহিত, অপশন ডি রাজার রথচালক। তো পরবর্তী বৈদিক যুগে ভাগদুক নামক রাজকর্মচারীর প্রধান কাজ কী ছিল? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটির তোমাদের বলার আগে, উত্তরটি বলার আগে তোমাদের আমি বলে রাখি, প্রথমে কিন্তু তোমাদের বৈদিক যুগ, এরপর তোমাদের ষোড়শ মহাজনপদ, এরপরে মগধ এবং এরপরে তোমাদের অজাতশত্রু, বিম্বিসার এসব নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি কর বা রাজস্ব আদায়কারী। অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের ভাগতুক নামক কর্মচারীর প্রধান কাজ ছিল কর বা রাজস্ব আদায়কারী। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। মানব জীবনের চারটি আশ্রম যেমন ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস প্রথম সুস্পষ্ট উল্লেখ কোথায় পাওয়া যায়? অর্থাৎ মানব জীবনের চারটি আশ্রমের প্রথম সুস্পষ্ট উল্লেখ কোথায় পাওয়া যায়? এই চারটি তোমাদের আশ্রম কি কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো অপশনের দিকে যাব। অপশন এ মুন্ডক উপনিষদ, অপশন বি জাবাল উপনিষদ, অপশন সি তোমাদের ছান্দোগ্য উপনিষদ, অপশন ডি কট উপনিষদ। তো মানব জীবনের চারটি আশ্রমের প্রথম সুস্পষ্ট উল্লেখ কোথায় পাওয়া যায়? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য।
তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জাবাল উপনিষদ। অর্থাৎ মানব জীবনে 4টি আশ্রমের কথা সুস্পষ্ট পাওয়া গেছে জাবাল উপনিষদ থেকে। আর এই 4টি আশ্রমের নাম কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। আবারও বললাম। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী বৈদিক যুগের বা পরবর্তী বৈদিক সাহিত্যে শ্যাম অয়স বা কৃষ্ণ অয়স বলতে কোন ধাতুকে বোঝানো হতো? অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে শ্যাম অয়স বা কৃষ্ণ অয়স বলতে কোন ধাতুকে বোঝানো হতো? অপশন এ সোনা, অপশন বি তামা, অপশন সি লোহা, অপশন ডি ব্রোঞ্জ। তো পরবর্তী বৈদিক যুগে শ্যাম আয়ুষ বা কৃষ্ণ আয়ুষ বলতে বোঝানো হতো যে ধাতুকে, সেটি হচ্ছে অপশন সি লোহা। তো চলো পরবর্তী প্রশ্ন। রাজার উৎপত্তি সংক্রান্ত তথ্য প্রথম কোথায় পাওয়া যায়? অর্থাৎ রাজার উৎপত্তি সম্পর্কিত তথ্য প্রথম কোথায় পাওয়া যায়? অপশন এ ঐতরে ব্রাহ্মণ, অপশন বি শতপথ ব্রাহ্মণ, অপশন ডি তৈরীয় ব্রাহ্মণ, অপশন ডি শতপথ ও ঐতরীয় উভয়ই। তো রাজার উৎপত্তি সংক্রান্ত তথ্য প্রথম কোথায় পাওয়া যায়? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশনে ঐতরে ব্রাহ্মণ। অর্থাৎ রাজার উৎপত্তি সংক্রান্ত তথ্য প্রথম পাওয়া যায় অপশনে ঐতরে ব্রাহ্মণে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। আর অবশ্যই কিন্তু ভিডিওটিকে এখনই লাইক করে নাও, চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও। তো চলো এখন পরবর্তী প্রশ্ন, যে কোন গ্রন্থে নারীকে পাশা ও সুরা, অর্থাৎ পাশা ও সুরা বলতে কিন্তু মত, তো পাশা ও সুরার সাথে তুলনা করে সমাজের 3টি প্রধান মন্দের একটি বলা হয়েছে? অর্থাৎ কোন গ্রন্থে নারীকে পাশা ও সুরার সাথে তুলনা করে সমাজের 3টি প্রধান মন্দের একটি বলা হয়েছে? অপশন এ শতপথ ব্রাহ্মণ, অপশন বি মৈত্রেয়ী সংহিতা, অপশন সি বৃহদারণ্যক উপনিষদ, অপশন ডি ঋগ্বেদ। তো কোন গ্রন্থে নারীকে পাশা ও সুরার সাথে তুলনা করে সমাজের 3টি প্রধান মন্দের একটি বলা হয়েছে? অপশন বি মৈত্রেয়ী সংহিতা। তো আশা করি বুঝতে পারলে। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পরবর্তী বৈদিক যুগে নিষ্ক ও শতমান কি ছিল? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পরবর্তী বৈদিক যুগের নিক্স ও শতমান কি ছিল? অপশন এ সুরা ও সমরস, অপশন বি অশ্বশস্ত্র, অপশন সি স্বর্ণ মুদ্রা ও মূল্যের একক, অপশন ডি যজ্ঞের বেদী। তো পরবর্তী বৈদিক যুগের নিক্স ও শতমান কি ছিল? এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি স্বর্ণমুদ্রা বা মূল্যের একক। অর্থাৎ নিক্স ও মোনা ছিল পরবর্তী বৈদিক যুগের স্বর্ণমুদ্রা বা মূল্যের একক। পরবর্তী প্রশ্ন, জাদুটোনা রোগ নিরাময় ও বশীকরণের মন্ত্র কোন বেদে সংকলিত আছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তোমাদের জাদুটোনা রোগ নিরাময় ও বশীকরণের মন্ত্র কোন বেদে সংকলিত আছে? অপশন এ যজুর্বেদ, অপশন সি শ্যামবেদ, অপশন সি অথর্ববেদ, অপশন ডি ঋগ্বেদ। তো জাদুটোনা রোগ নিরাময় ও বশীকরণের মন্ত্র কোন বেদে সংকলিত আছে? সঠিক উত্তর অপশন সি অথর্ববেদে জাদুটোনা রোগ নিরাময় ও বশীকরণের মন্ত্র কিন্তু বেদে সংকলিত আছে। তো পরবর্তী বৈদিক যুগে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পরবর্তী বৈদিক যুগে উপনয়ন প্রথার অধিকার কাদের ছিল? অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের উপনয়ন প্রথার অধিকার কাদের ছিল? অপশন এ বৈশ্য, অপশন বি ক্ষত্রিয়, অপশন সি শূদ্র, অপশন ডি ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য। তো পরবর্তী বৈদিক যুগের উপনয়ন প্রথার অধিকার ছিল অপশন ডি ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের কিন্তু উপনয়ন প্রথার অধিকার ছিল। তো চলো পরবর্তী প্রশ্ন, জলপ্লাবন ও মহাপ্রলয়ের কাহিনী প্রথম কোন প্রাচীন গ্রন্থে পাওয়া যায়? অর্থাৎ জলপ্লাবন বা মহাপ্রলয়ের কাহিনী প্রথম কোন প্রাচীন গ্রন্থে পাওয়া যায়? অপশন এ শতপথ ব্রাহ্মণ, অপশন বি গোপদ ব্রাহ্মণ, অপশন সি তৈরীয় সংহিত, অপশন ডি মুন্ডক উপনিষদ। তো জলপ্লাবন বা মহাপ্রলয়ের কাহিনী প্রথম কোন প্রাচীন গ্রন্থে বা কোন প্রাচীন গ্রন্থ থেকে পাওয়া যায়? তো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ শতপথ ব্রাহ্মণ। অর্থাৎ জলপ্লাবন বা মহাপ্রলয়ের যে কাহিনীটা, সেটা কিন্তু শতপথ ব্রাহ্মণ বা শতপথ প্রাচীন গ্রন্থ থেকে পাওয়া যায়। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। আর এই যে 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা পিডিএফ থেকে নিয়ে নেবে। এই 10টা প্রশ্ন তোমাদের আমি ভিডিওর মধ্যে বলছি না, নইলে ভিডিও আরও বড় হয়ে যাবে। আর এই 10টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তাই অবশ্যই এই 10টা প্রশ্ন পিডিএফ থেকে তোমরা নেবে। তো পরবর্তী প্রশ্ন তোমাদের আমি ষোড়শ মহাজনপদ থেকে শুরু করবো। অর্থাৎ এখন তোমাদের আমি ষোড়শ মহাজনপদ নিয়ে আলোচনা করব। এখন তোমাদের 1 থেকে 12 নম্বর পর্যন্ত তোমাদের বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগটাই। তো পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে বললাম, এখন তোমাদের কিন্তু আলোচনা করব আমি ষোড়শ মহাজনপদ। তো চলো ষোড়শ মহাজনপদের প্রথম প্রশ্ন, ষোড়শ মহাজনপদের মধ্যে কোন দুটি শক্তিশালী প্রজাতন্ত্র ছিল? অর্থাৎ ষোড়শ মহাজনপদের মধ্যে কোন দুটি রাজ্য শক্তিশালী প্রজাতন্ত্র ছিল বা রিপাবলিক ছিল? অপশন এ মগধ ও অঙ্গ, অপশন বি বীর্য ও মল্ল, অপশন সি অবন্তী ও বৎস, অপশন ডি কাশী ও কোশল।
তো ষোড়শ মহাজনপদের মধ্যে অপশন বি বিরজি ও মল্ল এই দুটি শক্তিশালী রাজ্য ছিল, প্রজাতন্ত্র বা রিপাবলিক ছিল। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল? অর্থাৎ ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র কোনটি দক্ষিণ ভারতে বা গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল? অপশন এ চেদি, অপশন বি অসমক, অপশন সি মৎস্য, অপশন ডি সুরসেন। তো ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল, যেটি কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি অসমুখ। অর্থাৎ ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র এই রাজ্যটি বা এই যে তোমাদের জনপদটি সেটি কিন্তু দক্ষিণ ভারতে অবস্থিত ছিল, যেটি কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। তো চল পরবর্তী প্রশ্ন, অসমুখ মহাজনপদের রাজধানী কোথায় ছিল? অর্থাৎ অসমুখ মহাজনপদের রাজধানী কোথায় ছিল? অপশন এ পোটালি বা পোদানা, অপশন বি মহাসমতি, অপশন সি বিরাটনগর, অপশন ডি উজ্জয়িনী। তো অসমুখ মহাজনপদের রাজধানী কোথায় ছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের যে মহাজনপদগুলির রাজধানী সেগুলি কিন্তু তোমাদের জানতে হবে। তো আশা করি তোমাদের যদি পিপিটি আকারে করাতাম তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা মহাজনপদের রাজধানী কোথায় বর্তমান অবস্থিত সব কিছু কিন্তু বলতাম। তো তোমাদের পিপিটিতে অত ইন্টারেস্ট নেই, সেজন্য আমি তোমাদের কোশ্চেন আনসার করে করাচ্ছি। তো অসমুখ মহাজনপদের রাজধানী ছিল অপশনে পোটালি বা পোদানা। তো চলো পরবর্তী প্রশ্ন থেকে যাব। ষোড়শ মহাজনপদের যুগে শ্রুতি বস্ত্র ও ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত ছিল কোনটি? অর্থাৎ ষোড়শ মহাজনপদের যুগে সুতি বস্ত্র ও ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত ছিল কোনটি বা কোন মহাজনপদে বিখ্যাত ছিল? অপশন এ কাশী, অপশন বি কৌশল, অপশন সি অঙ্গ, অপশন ডি মগধ। তো ষোড়শ মহাজনপদের যুগে সুতি বস্ত্র ও ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত ছিল হচ্ছে অপশন এ কাশী। অর্থাৎ ষোড়শ মহাজনপদের যুগে তৎকালীন সময়ে সুতি বস্ত্র ও ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত ছিল কাশী মহাজনপদটি। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। বৎস মহাজনপদের রাজধানী কোথায় ছিল? অর্থাৎ বৎস মহাজনপদের রাজধানী কোথায় ছিল? অপশন এ বানারসি, অপশন বি চম্পা, অপশন সি কৌশাম্বী, অপশন ডি রাজগৃহ। তো বৎস মহাজনপদের রাজধানী কোথায় ছিল? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? অর্থাৎ বৎস যে মহাজনপদটি ছিল সেই মহাজনপদটির রাজধানী কী ছিল? তো বৎস মহাজনপদের রাজধানী ছিল অপশন সি কৌশাম্বী। অর্থাৎ কৌশাম্বী ছিল বৎস মহাজনপদের রাজধানী। তো পরবর্তী প্রশ্ন, অবন্তী মহাজনপদটি দুটি অংশে বিভক্ত ছিল, এর দক্ষিণাংশে রাজধানী কী ছিল? অর্থাৎ অবন্তী মহাজনপদটি দুটি অংশে বিভক্ত ছিল, এর দক্ষিণাংশে রাজধানী কী ছিল? অপশন এ তক্ষশিলা, অপশন বি মহিষ্মতি, অপশন সি বিরাটনগর, অপশন ডি মথুরা। তো এই প্রশ্নটি সঠিক উত্তর কী হবে তোমরা আইডিয়া করে বলো। তো সঠিক উত্তর হচ্ছে অপশন কি বি মহিষ্মতি। আর এটি বর্তমানে কোথাও অবস্থিত? বর্তমানে কিন্তু তোমাদের মধ্যপ্রদেশে অবস্থিত। তো চলো পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের সমসাময়িক কৌশলের রাজা কে ছিলেন? অর্থাৎ গৌতম বুদ্ধের সমসাময়িক কৌশলের রাজা কে ছিলেন? অপশন এ বিম্বিসার, অপশন বি প্রসেনজিৎ, অপশন সি পদ্মত, অপশন সি উদয়ন। তো গৌতম বুদ্ধের সমসাময়িক কৌশলের রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি প্রসেনজিৎ ছিল গৌতম বুদ্ধের সমসাময়িক কৌশলের একজন রাজা। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। রাজা প্রদ্যোৎ কোন মহাজনপদের শক্তিশালী শাসক ছিলেন? রাজা প্রদ্যোৎ কোন মহাজনপদের শক্তিশালী শাসক ছিলেন? অপশন এ বৎস, অপশন বি কৌশল, অপশন সি অবন্তী, অপশন ডি গান্ধার। তো বর্তমানে তোমাদের কিন্তু এরকমই কোশ্চেন আসবে, তোমরা যেভাবে পড়ছো এতদিন থেকে সেই রকম টাইপের কিন্তু নাও আসতে পারে। বর্তমান তোমাদের কিন্তু ডিপের থেকেও ডিপ আসতে পারে প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি অবন্তী। তো চলো পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষাকেন্দ্র তক্ষশিলা কোন মহাজনপদের অন্তর্গত ছিল? অর্থাৎ প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষাকেন্দ্র তক্ষশিলা কোন মহাজনপদের অন্তর্গত ছিল? অপশন এ গান্ধার, অপশন বি কম্বোজ, অপশন সি কুরু, অপশন ডি পাঞ্চাল। তো প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষাকেন্দ্র তক্ষশিলা কোন মহাজনপদের অন্তর্গত ছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ গান্ধার। অর্থাৎ প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষাকেন্দ্র তক্ষশিলা এই মহাজনপদটি মূলত গান্ধার মহাজনপদের অন্তর্গত ছিল, বর্তমানে যেটি বিহারে অবস্থিত। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ বা যেটিকে মৃত্যু বলা হয় সেটি কোন মহাজনপদে হয়েছিল? অর্থাৎ গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ বা মৃত্যু
কোন মহাজনপদে হয়েছিল। আর প্রশ্নে যদি দেখো তোমার মহাপরিনির্বাণ, তাহলে কিন্তু বুঝে যাবে যে এখানে তার মৃত্যুর কথা বলা হয়েছে। তো অপশন এ মগধ, অপশন বি মল্ল, অপশন সি কোশল, অপশন ডি কাশী। তো গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কোন মহাজনপদে হয়েছিল? তো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে বলো? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি মল্ল। আর তোমরা অনেকেই ভাবছো যে তোমরা তো গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ বা তোমাদের মৃত্যু সেটা তোমরা কুশীনগর জেলে ছিলে। তো বন্ধুরা, এক্সট্রা পয়েন্টের মধ্যে দেখতেই পারছো যে মল্ল মহাজনপদের রাজধানী কুশীনগরে বুদ্ধদেব দেহত্যাগ করেন, অর্থাৎ কুশীনগরে বুদ্ধদেব দেহত্যাগ করেন। আর কুশীনগরটি সেটি কোন মহাজনপদ? সেটি হচ্ছে তোমাদের মল্ল মহাজনপদ। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো। সুরসেন মহাজনপদের রাজধানী কোথায় ছিল? অর্থাৎ সুরসেন মহাজনপদের রাজধানী কোথায় ছিল? অপশন এ ঐচ্ছত্য, অপশন বি কাম্পিল্য, অপশন সি মথুরা, অপশন ডি ইন্দ্রপ্রস্থ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি মথুরা। আর মথুরা মূলত তোমাদের যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু এই সুরসেন মহাজনপদের রাজধানী অবস্থিত ছিল। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। মৎস্য মহাজনপদটি বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত ছিল? অর্থাৎ মৎস্য মহাজনপদটি বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত ছিল? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি গুজরাট। তো যে মৎস্য মহাজনপদটির বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত, সঠিক উত্তর কি হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজস্থান। রাজস্থানের কোথায়? রাজস্থানের জয়পুর, আলওয়ার ও ভরতপুরের কিছু অংশে কিন্তু এই মৎস্য মহাজনপদটি অবস্থিত ছিল। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন। কম্বোজ মহাজনপদ প্রাচীনকালে কিসের জন্য বিখ্যাত ছিল? কম্বোজ মহাজনপদ প্রাচীনকালে কিসের জন্য বিখ্যাত ছিল? অপশন এ হাতির জন্য, অপশন বি রেশম বস্ত্রের জন্য, অপশন সি উন্নত প্রজাতির ঘোড়ার জন্য, অপশন ডি লৌহ খনির জন্য। তো কম্বোজ মহাজনপদ প্রাচীনকালে কিসের জন্য বিখ্যাত ছিল? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো কম্বোজ মহাজনপদটি প্রাচীনকালে যেটির জন্য বিখ্যাত ছিল সেটি হচ্ছে অপশন সি উন্নত প্রজাতির ঘোড়ার জন্য। অর্থাৎ কম্বোজ মহাজনপদ প্রাচীনকালে উন্নত প্রজাতির ঘোড়ার জন্য কিন্তু বিখ্যাত ছিল। আর এই কম্বোজ বর্তমানে তোমাদের দক্ষিণ পশ্চিম কাশ্মীরে কিন্তু অবস্থিত। আর এই তোমাদের এই রাজধানী ছিল, কম্বোজের রাজধানী ছিল রাজপুর। তো পরবর্তী প্রশ্ন। ষোড়শ মহাজনপদের পূর্ণাঙ্গ তালিকা কোন বৌদ্ধ গ্রন্থে পাওয়া যায়? অর্থাৎ ষোড়শ মহাজনপদের পূর্ণাঙ্গ তালিকা কোন বৌদ্ধ গ্রন্থে পাওয়া যায়? অপশন এ ললিত বিস্তার, অপশন বি দিব্যদান, অপশন সি অঙ্গুরত্ব নিকায়, অপশন ডি মিলিন্দ পনহ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি অঙ্গুরত্ব নিকায়। অর্থাৎ ষোড়শ মহাজনপদের পূর্ণাঙ্গ তালিকা অপশন সি অঙ্গুরত্ব নিকায় বৌদ্ধ গ্রন্থে পাওয়া যায়। আর এক্সট্রা পয়েন্টের মধ্যে আছে যৌন গ্রন্থ ভগবতী সূত্রতেও মহাজনপদগুলি উল্লেখ আছে। তো অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে এই প্রশ্নগুলি। তো চলো পরবর্তী প্রশ্ন। কুরু মহাজনপদের রাজধানী কোথায় ছিল? কুরু মহাজনপদের রাজধানী কোথায় ছিল? অপশন এ ইন্দ্রপ্রস্থ, অপশন বি হস্তিনাপুর, অপশন সি কাম্পিল্য, অপশন ডি অহিচ্ছত্র। তো কুরু মহাজনপদের রাজধানী কোথায় ছিল? তো সঠিক উত্তর অপশন এ ইন্দ্রপ্রস্থ। বর্তমানে যেটি থানেশ্বর, দিল্লি, মিরাটে কিন্তু কিছু অংশে অবস্থিত এই মহাজনপদটি। তো চলো পরবর্তী প্রশ্ন থেকে যাব। এই যে তোমাদের 10টা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 10টা প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ থেকে দেখবে, এখানে আমি তোমাদের বলছি না। তো চলো শুরু করব তোমাদের পরবর্তী তোমাদের হচ্ছে মগধ সাম্রাজ্যের উত্থান, অর্থাৎ মগধ সাম্রাজ্যের উত্থান। তো প্রথমেই তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের পুরাণ ও মহাভারত অনুসারে মগধের সবচেয়ে প্রাচীন রাজবংশ কোনটি? এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে তোমাদের কিন্তু 100 বার তোমাদের কিন্তু প্রশ্ন আসেই। তো অবশ্যই কিন্তু প্রশ্নগুলো অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে। তো পুরাণ ও মহাভারত অনুসারে মগধের সবচেয়ে প্রাচীন রাজবংশ কোনটি? অপশন এ হর্যঙ্গ বংশ, অপশন বি শিশুনাগ বংশ, অপশন সি বৃহদত্ত বংশ, অপশন ডি প্রদ্যোত বংশ। তো পুরাণ ও মহাভারত অনুসারে মগধের সবচেয়ে প্রাচীন রাজবংশ হচ্ছে অপশন সি বৃহদত্ত বংশ ছিল সবচেয়ে প্রাচীন রাজবংশ। এক্সট্রা পয়েন্টের মধ্যে আছে জারসন্ধ এবং পিতা বৃহদত্ত মগধের সবচেয়ে প্রাচীন শাসক কিন্তু ছিলেন। আশা করি তোমরা এই প্রশ্নটি সম্পর্কে অজানা ছিলে। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো পরবর্তী প্রশ্ন থেকে যাব। মগধের সিংহাসনে হর্যঙ্গ বংশের পর কোন বংশ রাজত্ব শুরু করে? অর্থাৎ মগধের সিংহাসনে হর্যঙ্গ বংশের পর কোন বংশ রাজত্ব শুরু করে? অপশন এ হর্যঙ্গই আছে, অপশন বি শিশুনাগ, অপশন সি নন্দ, অপশন ডি মৌর্য। তো মগধের সিংহাসনের হর্যঙ্গ বংশের পর কোন বংশ রাজত্ব শুরু করে?
তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শিশুনাগ কিন্তু হর্যঙ্গ বংশের পর তার রাজত্ব শুরু করে। তো পরবর্তী প্রশ্ন, অবন্তী রাজ্যকে চূড়ান্তভাবে পরাজিত করে মগধ সাম্রাজ্যভুক্ত করেন কে? অর্থাৎ অবন্তী রাজ্যকে চূড়ান্তভাবে পরাজিত করে মগধ সাম্রাজ্যভুক্ত করেন কে? অপশন এ বিম্বিসার, অপশন বি অজাতশত্রু, অপশন সি শিশুনাগ, অপশন ডি কালাশোক। তো অবন্তী রাজ্যকে চূড়ান্তভাবে পরাজিত করে মগধ সাম্রাজ্যভুক্ত করে অপশন সি শিশুনাগ কিন্তু অবন্তী রাজ্যকে চূড়ান্তভাবে পরাজিত করে মগধ সাম্রাজ্যভুক্ত করেন। তো পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কার আমলে অনুষ্ঠিত হয়? অর্থাৎ দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কার আমলে অনুষ্ঠিত হয়? অপশন এ অজাতশত্রু, অপশন বি কালাশোক, অপশন সি অশোক, অপশন ডি কনিষ্ক। তো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কার আমলে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন, তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি কালাশোক। অর্থাৎ দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল কালাশোকের আমলে, আর এটির স্থান ছিল কিন্তু বৈশালী। অর্থাৎ দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল বৈশালীতে, আর এই দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের সময়সীমা কত ছিল? তো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের বা বৌদ্ধ সঙ্গীতের সময়সীমা ছিল 383 খ্রিস্টপূর্বাব্দ। অর্থাৎ দ্বিতীয় যে বৌদ্ধ সঙ্গীত কার আমলে হয়েছিল? কালাশোকের আমলে হয়েছিল। স্থান কী ছিল? স্থান ছিল বৈশালী এবং সময়সীমা 383 খ্রিস্টপূর্বাব্দ। প্রশ্ন তোমাদের এভাবেই আসে যে তোমাদের দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতটি কোন স্থানে হয়েছিল, কার আমলে হয়েছিল, তার সময়সীমা কি, এরকম ভাবেই তোমাদের কিন্তু প্রশ্ন আসে। আশা করি তোমরা এভাবে প্রশ্ন আসলে পারবে। আর এই যে তোমাদের দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত, এর সভাপতি ছিলেন কিন্তু তোমাদের সব ক্যামি। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই কিন্তু বলো ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ ধননন্দ, অপশন বি মহাপদ্মনন্দ, অপশন সি কালাশোক, অপশন ডি শিশুনাগ। তো নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহাপদ্মনন্দ। অর্থাৎ মহাপদ্মনন্দ কিন্তু নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। খুবই একটা কমন প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সর্বক্ষত্রান্তক বা ক্ষত্রদের বিনাশকারী উপাধি কে ধারণ করেছিলেন? অর্থাৎ সর্বক্ষত্রান্তক বা তোমাদের ক্ষত্রিয়দের বিনাশকারী উপাধি কে ধারণ করেছিলেন? অপশন এ ধননন্দ, অপশন বি অজাতশত্রু, অপশন সি মহাপদ্মনন্দ, অপশন ডি বিন্দুসার। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি মহাপদ্মনন্দ। অর্থাৎ সর্বক্ষত্রান্তক বা ক্ষত্রিয়দের বিনাশকারী উপাধি ধারণ করেছিলেন অপশন সি মহাপদ্মনন্দ। এক্সট্রা পয়েন্ট, তাকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট এবং একরাট উপাধিও দেওয়া হয়েছিল। অর্থাৎ মহাপদ্মনন্দকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট এবং একরাট উপাধিও দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গ রাজা খারবেলের কোন শিলালিপি থেকে নন্দ বংশের মগধ শাসন সম্পর্কে জানা যায়? অর্থাৎ কলিঙ্গ রাজা খারবেলের কোন শিলালিপি থেকে নন্দ বংশের মগধ শাসন সম্পর্কে জানা যায়? অপশন এ হাতিগুম্পা শিলালিপি, অপশন বি জুনাগড় শিলালিপি, অপশন সি ইলাহাবাদ প্রশস্তি, অপশন ডি নাসিক প্রশস্তি। তো কলিঙ্গ রাজা খারবেলের কোন শিলালিপি থেকে নন্দ বংশের মগধ শাসন সম্পর্কে জানা যায়? তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ হাতিগুম্পা শিলালিপি। অর্থাৎ কলিঙ্গ রাজা খারবেলের হাতিগুম্পা শিলালিপি থেকে নন্দ বংশের মগধ শাসন সম্পর্কে কিন্তু জানা যায়। তো বুঝতে পেরেছো? তো চলো পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? অর্থাৎ আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? অপশন এ মহাপদ্মনন্দ, অপশন বি ধননন্দ, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি বিন্দুসার। তো আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? মহাপদ্মনন্দ, ধননন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য এবং অপশন ডি বিন্দুসার। তো আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা ছিলেন অপশন বি ধননন্দ। তিনি ছিলেন মগধের রাজা। তৎকালীন সময়ে ধননন্দ ছিল মগধের রাজা এবং সেই সময় কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। তো চলো পরবর্তী প্রশ্ন, মগধ সাম্রাজ্যের রাজধানী অর্থাৎ মগধ সাম্রাজ্যের রাজধানী কী ছিল? রাজধানী ছিল কিন্তু পাটলিপুত্র। এই পাটলিপুত্র কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল? অর্থাৎ পাটলিপুত্র কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল? অপশন এ গঙ্গা ও ব্রহ্মপুত্র, অপশন বি গঙ্গা ও সোন, অপশন সি গঙ্গা ও যমুনা, অপশন ডি নর্মদা ও তাপ্তি। তো মগধ সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র, অপশন বি গঙ্গা ও সোন, এই দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল পাটলিপুত্র। তো চলো পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের প্রথম সাম্রাজ্য গড়ে উঠেছিল কোন মহাজনপদকে কেন্দ্র করে? প্রাচীন ভারতের প্রথম সাম্রাজ্য গড়ে উঠেছিল কোন মহাজনপদকে কেন্দ্র করে? অপশন এ কোশল, অপশন বি অবন্তী, অপশন সি মগধ, অপশন ডি বৎস।
তো প্রাচীন ভারতের প্রথম সাম্রাজ্য গড়ে উঠেছিল কোন মহাজন পথকে কেন্দ্র করে? সঠিক উত্তর অপশন সি মগধ। অর্থাৎ প্রাচীন ভারতের সাম্রাজ্য গড়ে উঠেছিল মগধ মহাজন পথকে কেন্দ্র করে। পরবর্তী প্রশ্ন, মগধের কোন শাসক প্রথম রাজধানী রাজগৃহ থেকে বৈশালীতে স্থানান্তর করেন? মগধের কোন শাসক প্রথম রাজধানী রাজগৃহ থেকে বৈশালীতে রাজধানী তার স্থানান্তর করেন? অপশন এ শিশুনাগ, অপশন বি কালাশোক, অপশন সি উদয়ন, অপশন সি ধননন্দ। তো মগধের কোন শাসক প্রথম রাজধানী রাজগৃহ থেকে বৈশালীতে স্থানান্তর করেন? সঠিক উত্তর অপশন এ শিশুনাগ। অর্থাৎ মগধের শিশুনাগ শাসক বা শিশুনাগ সাম্রাজ্যের শাসক প্রথম রাজধানী রাজগৃহ থেকে বৈশালীতে স্থানান্তরিত করেন। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডারের সেনাবাহিনী কোন নদী পার হয়ে মগধের দিকে এগোতে অস্বীকার করে? এটা তোমাদের একটা 100% কমনযোগ্য প্রশ্ন, যে আলেকজান্ডারের সেনাবাহিনী কোন নদী পার হয়ে মগধের দিকে এগোতে অস্বীকার করে? অপশন এ ঝিলম, অপশন বি চন্দ্রভাগা, অপশন সি বিপাশা, অপশন ডি শতদ্রু। তো আলেকজান্ডারের সেনাবাহিনী কোন নদী পার হয়ে মগধের দিকে এগোতে অস্বীকার করে? সঠিক উত্তর অপশন সি বিপাশা। অর্থাৎ আলেকজান্ডারের সেনাবাহিনী বিপাশা নদী পার হয়ে মগধের দিকে এগোতে অস্বীকার করে। পরবর্তী প্রশ্ন, গ্রিক লেখকদের বর্ণনায় ধননন্দ কি নামে পরিচিত ছিল? গ্রিক লেখকদের বর্ণনায় ধননন্দ কি নামে পরিচিত ছিল? অপশন এ আগ্রামেশ ও জ্যানড্রামেস, অপশন সি স্যান্ড্রাকোটাস, অপশন ডি অমিতাঘাত, অপশন ডি দেবনাম প্রিয়। তো গ্রিক লেখকদের বর্ণনায় ধননন্দ কি নামে পরিচিত ছিল? তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ তোমাদের অ্যাগ্রামেস ও জ্যানড্রামেস। অর্থাৎ অ্যাগ্রামেস এবং জ্যানড্রামেস নামে বা বর্ণনায় কিন্তু ধননন্দ পরিচিত ছিল গ্রিক লেখকদের বর্ণনায়। তো পরবর্তী প্রশ্ন, মগধের উত্থানের অন্যতম প্রধান ভৌগোলিক কারণ কি ছিল? অর্থাৎ এই যে মগধ যে মহাজনপদটি, সেটির উত্থানের অন্যতম প্রধান ভৌগোলিক কারণ কি ছিল? আর মগধের রাজধানীর নাম কি ছিল? মগধের রাজধানীর নাম ছিল কিন্তু তোমাদের রাজগৃহ ও পাটলিপুত্র। তো এই প্রশ্নটির অপশনে বলি তোমাদের কৃষি জমির অভাব, অপশন বি লৌহ খনির প্রাচুর্য, অপশন সি সামুদ্রিক বন্দর, অপশন ডি ঘোড়ার ভালো জাত। তো মগধের উত্থানের অন্যতম প্রধান ভৌগোলিক কারণ ছিল অপশন বি লৌহ খনির প্রাচুর্য। আর এই মগধের বর্তমান অবস্থান কোথায়? তো মগধের বর্তমান অবস্থান কিন্তু দক্ষিণ বিহার বা পাটনা বা গোয়া জেলায়। পরবর্তী প্রশ্ন, কালাশোক তার রাজধানী পুনরায় কোথা থেকে কোথায় নিয়ে যান? কালাশোক তার রাজধানী পুনরায় কোথা থেকে কোথায় নিয়ে যান? অপশন এ গিরিবর্ষ থেকে বৈশালী, অপশন বি পাটলিপুত্র থেকে বৈশালী, অপশন সি বৈশালী থেকে পাটলিপুত্র, অপশন ডি গিরিবর্ষ থেকে পাটলিপুত্র। তো কালাশোক তার রাজধানী পুনরায় কোথায় থেকে কোথায় নিয়ে যান? সঠিক উত্তর অপশন সি বৈশালী থেকে পাটলিপুত্রে কালাশোক তার রাজধানী পুনরায় আবার নিয়ে যান। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। কাকবর্ণ নামে মগধের কোন শাসক পরিচিত ছিল? কাকবর্ণ নামে মগধের কোন শাসক পরিচিত ছিলেন? অপশন এ শিশুনাগ, অপশন বি কালাশোক, অপশন সি মহাপদ্মনন্দ, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তো কাকবর্ণ নামে মগধের কোন শাসক পরিচিত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি কালাশোক। অর্থাৎ কাকবর্ণ নামে মগধের যে শাসক পরিচিত ছিলেন তার নাম হচ্ছে কালাশোক। কালাশোককে কাকবর্ণ নামে ডাকা হয় বা পরিচিত লাভ করে। পরবর্তী প্রশ্ন, বিম্বিসার, অজাতশত্রু এবং উদয়ন। এখানে তোমাদের ওয়ান শটের মধ্যে তোমাদের আমি বিম্বিসার, অজাতশত্রু এবং উদয়ন সম্পর্কে বলবো। তো আশা করি এই তোমাদের যে বিম্বিসার, অজাতশত্রু এবং উদয়ন, এটা তোমাদের আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস এতটুকুই। তো আশা রাখবো তোমাদের আজকের এই ক্লাসটি ভালো লেগেছে। আর আজকের ক্লাসের টপিক ওয়াইজ পরবর্তী বৈদিক যুগ, তোমাদের ষোড়শ মহাজন পদ এবং মগধের উত্থান থেকে শুরু করে যেগুলি প্রশ্ন করালাম, এর বাইরে তোমাদের রেলওয়ে বলো, ডাব্লিউবি বলো, কেপি বলো, এসএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না এর বাইরে। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই কিন্তু পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে হবে। আর আজকে শুধুমাত্র তোমাদের আমি যেগুলি করলাম সেগুলো তোমাদের কিন্তু মক টেস্ট অবশ্যই হবে। তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটিকে দেখে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পিডিএফের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে হবে। ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দুটাই দেওয়া আছে। অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য টাটা। নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আবার আলোচনা হচ্ছে।